শুভ বিকেল বন্ধুরা, নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগত কুইজ শো জানার আছে বলার আছেতে। তোমাদের সঙ্গে আছি আমি সোনিয়া রিফাত। বন্ধুরা, আজকে জানার আছেতে তোমাদেরকে জানিয়ে দিব ফিফা কনফেডারেশনস কাপ সম্পর্কে কিছু তথ্য। ফিফার ব্যবস্থাপনায় 4 বছর পর পর অনুষ্ঠেয় একটি আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট হচ্ছে ফিফা কনফেডারেশনস কাপ। উয়েফা, কনমেবল, কনকাকাফ, সিএএফ, এএফসি ও এফসি চ্যাম্পিয়ন্স দলের সাথে বিশ্বকাপ জয়ী দল ও স্বাগতিক দেশসহ মোট 8টি জাতীয় পুরুষ দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে। 1992 সালে সৌদি আরবে কিং ফাহাদ কাপ নামে প্রথম এই প্রতিযোগিতা শুরু হয়। 2017 সালে রাশিয়ায় 17 জুন থেকে 2 জুলাই পর্যন্ত এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এবারের এই 10ম আয়োজনে চ্যাম্পিয়ন হয় জার্মানি এবং রানার্স আপ হয় চিলি। বন্ধুরা, আজকে আমাদের সঙ্গে আছেন নাট্যকার মেজবাউদ্দিন সুমন। চলো কথা বলি তার সঙ্গে। ভাই, আপনাকে স্বাগত কুইজ শো জানার আছে বলার আছে। কেমন আছেন? আমি ভালো আছি, তোমরা কেমন আছো? আমরা সবাই খুব ভালো আছি এবং আপনাকে পেয়ে খুব ভালো লাগছে, কারণ এই যে একটা ঈদ গেল, ঈদের আয়োজন গেল এবং সেই আয়োজনে আপনার রচনায় 18টি নাটক গিয়েছে। তো আপনাকে পেয়ে খুব ভালো লাগছে, সেই নাটকগুলো নিয়ে কথা বলবো আজকে। একটু শুরুতেই জানতে চাই যে এতগুলো নাটক আপনার গিয়েছে, আপনি নিজে টেলিভিশন সেটের সামনে বসে কতটি নাটক দেখেছেন? শুরুতেই আমি বলে নিই যে আসলে 18টি নাটক লেখা মানে এটা হয়তো অনেকে ভেবে নেয় যে আসলে একজন নাট্যকার কী করে 18টা নাটক লিখতে পারে, অথবা এত অনেকখানি লম্বা একটা লিস্টই কীভাবে হয়। আমি আসলে বলি যে আমি যখন নাটকগুলি লিখি তখন আমি শুরুতেই নাটকগুলোর দৃশ্যচিত্রায়নের একটা ভাবনা নিজের মাথা থেকে শুরুতেই ভেবে নিই গল্পটা লেখার সময়, যার ফলে পরবর্তীতে যখন স্ক্রিপ্টিংটা আমরা করি, যেটাকে আমরা স্ক্রিপ্টিং বলি, স্ক্রিপ্টিং করার সময় আর অতটা বেগ পেতে হয় না। আর তুমি যদি বলতে চাও যে 18টি নাটকের মধ্যে আমি টেলিভিশন সেটের সামনে কতগুলো বসে বসে দেখেছি, আমি প্রায় 14 থেকে 15টি টেলিভিশন সেটের সামনে বসে দেখেছি। বাকি কয়েকটি দেখা হয়নি, একবার বাসায় ডিশ চলে গিয়েছিল, বিদ্যুৎ ছিল না, ইত্যাদি কারণে দেখা হয় না। আচ্ছা, তাহলে তো ভাইয়া বলতে হচ্ছে যে আপনার ঈদটা গিয়েছে নাটক দেখতে দেখতে, কারণ এতগুলি নাটক। বাসায় ছিলাম, এবার ঈদে বাসায় ছিলাম, মোটামুটি একটু বৃষ্টি ছিল, বৃষ্টি বাদল ছিল, একটু ঘুমিয়ে কাটিয়েছি আর নাটক দেখে কাটিয়েছি। তবে আসলে এটা বলতেই হয় যে এত লম্বা সময়, দীর্ঘ সময়ের জন্য বসে বসে নাটক দেখা, যেমন 40 মিনিটের নাটক অথবা 45 মিনিটের নাটক, সেটা বিজ্ঞাপনের জন্য তোমার প্রায় 1-1.5 ঘন্টা নাটক হয়ে যায়। তো দর্শক আসলে এত দীর্ঘ সময় পর্যন্ত বসে বসে নাটকগুলি দেখে কিনা, মানে গল্পের ভেতরে থাকতে পারে কিনা, সেই বিষয়ে আমি যথেষ্ট সন্দিহান। আচ্ছা ভাই, আপনি তো যে বলছিলেন যে আপনি নাটকগুলো দেখেছেন, তো নাটকগুলো আপনি যেভাবে লিখেছিলেন বা আপনি কল্পনায় যেভাবে দেখতে চেয়েছিলেন, সেটা পর্দায় আসলে আপনি কতটা দেখে কতটা খুশি হয়েছেন সেই বিষয় নিয়ে কথা বলবো। একটু তার আগে একটু জানতে চাই যে এই প্রিপারেশনটা, যেমন এতগুলি নাটক যায়, প্রিপারেশনটা কবে থেকে শুরু হয়? আচ্ছা, প্রিপারেশনটা আমি ডিসেম্বর থেকে শুরু করেছিলাম। আচ্ছা, এই বছর ডিসেম্বর জানুয়ারি থেকে আমি মোটামুটি একটা প্রিপারেশন শুরু করেছিলাম, এবং আমি অনেকগুলি সিনপসিস গল্প রেডি করেছিলাম যে কীভাবে গল্প, এবং আমি এতটুকু বলতে পারবো যে আমার একটা নাটকের গল্পের চাইতে আরেকটা নাটকের গল্প সম্পূর্ণ ভিন্ন। আমি একাধারে থ্রিলার নাটক লিখেছি, ঈদের জন্য রোমান্টিক নাটক লিখেছি, রোমান্টিক কমেডি নাটক লিখেছি, পুরোপুরি কমেডি নাটক লিখেছি, সিরিয়াস নাটক লিখেছি। আমি চেষ্টা করেছি সবকিছু ভিন্নতা আনার জন্য, গল্পের ভিন্নতা আনার জন্য। আচ্ছা, তো ভাই আমি একটু শুরু করতে চাই আমাদের এনটিভির পর্দায় আপনার একটি নাটক গিয়েছে, রোমান্টিক নাটক মেঘনীল। সেখানে কাজ করেছে শার্লিন, ফারজানা, রিয়াজ। তো সেই নাটকটা সম্পর্কে একটু জানবো যে মানে দেখে আসলে আপনি মানে কতটা খুশি হয়েছেন, যে না আসলে কতটুকু ভালো হয়েছে, বা আপনি কতটুকু স্যাটিসফাইড? আমি যথেষ্ট ভালো, মানে 100% স্যাটিসফ্যাকশন আমার আছে যে নাটকটা আসলে যখন আমি নাটকটা এই গল্পটা অনেক আগের লেখা, গল্পটা প্রায় 1-1.5 বছর আগে গল্পটা তৈরি করেছিলাম। আমি আর আরিফ, পরিচালক ছিলেন আরিফে আহনাফ। তো আমি আর আহনাফ অনেক দিন থেকে প্ল্যান নিয়েছিলাম যে নাটকটা করব, এই ঈদে এনটিভি এইতে এই নাটকটা প্রচারিত হয়। আমার কাছে মনে হয়েছে দর্শকদের কাছে ভালো লেগেছে। নাটকটা একটা রোমান্টিক নাটক, সেই জায়গা থেকে দর্শকদের যতটুকু প্রত্যাশা, মানে যতটুকু তারা ঈদের প্রাপ্তিটা চায় একটা নাটক থেকে, সেইটা পরিপূর্ণ হয়ে যায় মনে করি। আচ্ছা, তো ভাই আপনি শুরুতেই বলছিলেন যে এত দীর্ঘ সময় ধরে আসলে দর্শক টিভির সামনে বসে নাটকগুলো দেখেছে কিনা। তো ইউটিউব তো একটা সুযোগ আছে, এখন অনেকে ইউটিউবে নাটক দেখে, এবং এনটিভির আসলে ইউটিউব চ্যানেলও রয়েছে, সেখানে নাটকগুলো নিশ্চয়ই দেখতে পারবে। তো একটু যদি গল্পটা, যারা এখনো দেখতে পারেনি তাদের জন্য একটু যদি বলতে যে গল্পটা কেমন ছিল। আচ্ছা, আগে আমি তোমাকে বলে শুনি, তুমি আমার কোন নাটকটা দেখছো বলো? আমি যেগুলো মানে দেখেছি সেটা নিয়ে আমি কথা বলবো। যেমন এনটিভি নাটকটার কথা বললাম, জ্যাকসন বিল্লাল, এই নাটকটা নিয়ে আমি কথা বলবো, কারণ এই নাটকটা আমার আসলেই খুব ভালো লেগেছে। তো এই নাটকটা নিয়ে পরে কথা বলতে চাই।
আগে আমরা মেঘনীলের গল্পটা শেষ করি। আচ্ছা, মেঘনীলের যে গল্পটা আমি বলতেছি যে আমরা যখন আসলে একটা নাটক লিখি অথবা একটা নাটক তৈরি করি, স্ক্রিপ্টিংটা যখন রেডি হয়, আমরা যখন টেলিভিশন পর্দায় নাটকটা দেখতে যাই, সেই দেখাটা 100% একটা স্ক্রিপ্টের আসলে তুমি যদি বলো যে একটা স্ক্রিপ্টের পরিপূর্ণ শুটিং, এটা আসলে এক একজনের পয়েন্ট অফ ভিউ এক এক রকম। আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে সোনিয়া একটা রকম ভাবে দেখছি, তুমি তোমার পয়েন্ট অফ ভিউ থেকে আমরা যে গল্পটা একটু জানতাম যে কি মানে রোমান্টিক গল্প, আমি বলে দিয়েছি, আপনার মুখ থেকে একটু গল্পটা শুনবো। গল্পটা হচ্ছে যে সাম্প্রতিক একজন একটা মেয়ের সাথে তার বয়ফ্রেন্ডের ব্রেকআপ হয়। আচ্ছা, ঠিক আছে। ব্রেকআপ হওয়ার কারণ হচ্ছে যে হোয়াটসঅ্যাপে কিছু ছবি শেয়ার করে, ঠিক আছে। সেই ছবি শেয়ারিংটা সে জেনে যায়, বান্ধবীটা জেনে যায় যে সে কিছু ছবি শেয়ারিং করেছে, যার ফলে ব্রেকআপ হয়ে যায়। তখন তার মন খারাপ থাকে অনেক। সেই মন খারাপ সময়ে অফিসের যে বস, সেই বস তাকে অনেক বেশি হেল্প করার চেষ্টা করে, যে মনটা ভালো করার চেষ্টা করে। ঠিক আছে, এবং বাকিটা আমাদের দর্শক অবশ্যই ইউটিউব চ্যানেলে দেখতে পারবে। ভাই আরো কথা বলবো আপনার সঙ্গে, তবে ছোট্ট একজন বন্ধু আছে, একটা ফোন নিয়ে আসি। হ্যালো, কে আছে আমার সঙ্গে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, নাম বলো। আমার নাম তৃষা মিত্র। বাহ, চমৎকার নাম। কোন ক্লাসে পড়ছো? আমি ক্লাস 8 এ পড়ি। ক্লাস 8 এ? বাহ, ঠিক আছে। কোন বিভাগ থেকে প্রশ্ন করব বলো? খেলার মাঠ। খেলার মাঠ। কোন খেলা পছন্দ? ক্রিকেট। ক্রিকেট খেলা? বাহ, ঠিক আছে, একদম কমন পড়ে গিয়েছে বোধহয় প্রশ্নটা, কারণ ক্রিকেট পছন্দ, প্রশ্নও করছি ক্রিকেট থেকে। ঠিক আছে, একটু চিন্তা ভাবনা করে উত্তর দাও। প্রশ্ন করছি, এখন পর্যন্ত বাংলাদেশ কতবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ করেছে? অপশন ক 3 বার, অপশন খ 4 বার, অপশন গ 5 বার। অপশন ক 3 বার। অপশন ক 3 বার নিলাম, কিন্তু দুঃখিত বন্ধু, উত্তরটি ভুল হলো। সঠিক অপশনটি আমি বলে দিচ্ছি, অপশন গ 5 বার। অনেক ধন্যবাদ। আরেকজন বন্ধু আছে। হ্যালো, কে আছো? হ্যাঁ, রেবেন। নাম বলো। রেবেন। রেবেন, আচ্ছা, চমৎকার নাম। ঠিক আছে, কোন ক্লাসে পড়ছো তুমি? ও রেবেন মানে জানে? আচ্ছা, আমাদের আজকের যিনি অতিথি আছেন তিনি জিজ্ঞাসা করছেন তোমাকে যে তুমি তোমার নামের অর্থ জানো? এটা মেবি হিব্রু নাম, এটা হচ্ছে আপনার ইসরায়েলের একটা সারনেম মেবি এটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কোন বিভাগ থেকে প্রশ্ন করবো বলো? খেলাধুলা। খেলার মাঠ, ঠিক আছে। খেলার মাঠ থেকে প্রশ্ন করছি তোমার জন্য। প্রথম প্রশ্ন, কখনো বিশ্বকাপ না জিতে ফিফা র্যাঙ্কিংয়ে 1 নম্বর হয়েছে কোন দুটি দেশ? অপশন ক রাশিয়া ও পর্তুগাল, অপশন খ সুইডেন ও যুক্তরাষ্ট্র, অপশন গ নেদারল্যান্ডস ও বেলজিয়াম। গ নেদারল্যান্ড ও বেলজিয়াম। অপশন গ নেদারল্যান্ডস ও বেলজিয়াম নিলাম। বাহ, চমৎকার, ব্রিলিয়ান্ট, একদম সঠিক উত্তর। 500 টাকা সমমূল্যের বই রইল তোমার জন্য। পরের প্রশ্ন, ইংলিশ প্রিমিয়ার লিগে কোন ব্রাজিলিয়ান ফুটবলারের গোল সবচেয়ে বেশি? অপশন ক অস্কার, অপশন খ ফিলিপে কুতিনহো, অপশন গ ফার্নান্দিনহো। বলো। অপশন খ কুতিনহো। আচ্ছা, অপশন খ ফিলিপে পুতিনহো নিলাম। জেনে উত্তর দিয়েছো? না, এমনিতে? বাহ, চমৎকার, মিলে গিয়েছে এটাও। তার গেস পাওয়ার ভালো। আচ্ছা, সেটাই দেখতে পাচ্ছি। অসংখ্য ধন্যবাদ। আমি একটু বলে দিই, লিভারপুলের এই ফুটবলার 40টি গোল করেছেন। তোমার জন্য 1000 টাকা সমমূল্যের বই রইল। এবার বলো, তৃতীয় প্রশ্নে কি যাব? হ্যাঁ, জান। নিয়ম জানো তো নিশ্চয়ই? না, নিয়মটা হচ্ছে তুমি যদি পরের উত্তরটি মানে তৃতীয় প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারো তাহলে তুমি পেয়ে যাবে 2000 টাকা সমমূল্যের বই। আর যদি প্রশ্নের উত্তর ভুল হয়ে যায় তাহলে কিন্তু তোমার এই 1000 টাকা বই থেকে 500 টাকার বই কেটে রাখা হবে। আচ্ছা, হোক, প্রশ্ন করব? হ্যাঁ, করেন। ঠিক আছে, তৃতীয় প্রশ্ন, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি নামকরণ করা হয় কত সালে? অপশন ক 1998, অপশন খ 2000, অপশন গ 2002 সাল। 2000 সাল। ঠিক আছে, নিলাম, কিন্তু দুঃখিত বন্ধু, এটা তো আসলে মিলে যায়নি। আমি বুঝতে পেরেছি যে তুমি ধারণা করে উত্তর দিয়েছো, তবু অংশগ্রহণ করেছো, সাহস করে অনেক ধন্যবাদ। সঠিক উত্তর আমি বলে দিচ্ছি, অপশন গ 2002। পূর্বে নাম ছিল আইসিসি নকআউট ট্রফি। অনেক ধন্যবাদ। তারপরে পেরেছে। হ্যাঁ, পেরেছে, এবং এত কনফিডেন্টের সাথে উত্তর দিচ্ছে, এটাই আসলে অনেক। আমার কাছে এই অনুষ্ঠানটা খুব ভালো লাগে যে বাচ্চারা সবাই পার্টিসিপেট করে, ডিরেক্ট প্রশ্ন করে, এবং দে নো লট অফ থিং। হ্যাঁ, আপনার সঙ্গে আরো কথা বলবো, অনেক গল্প রয়েছে।
দেখছো কুইজ শো জানার আছে বলার আছে। আজকে অতিথি হয়ে আমাদের সঙ্গে আছেন নাট্যকার মেজবাউদ্দিন সুমন। ভাই আপনার সঙ্গে কথা বলছিলাম, অনেকগুলো আসলে নাটকের কথা বলছিলেন, অনেক ধরনের নাটক আপনি এবার লিখেছেন এবং এছাড়াও আপনার লেখা ছাড়া অনেক নাটক অনেক হয়েছে এবাড়িতে। একটু জানতে চাই দর্শক আসলে কোন ধরনের নাটক বেশি পছন্দ করেছে, রোমান্টিক নাকি একটু হচ্ছে হাসির কোনো নাটক বা সিরিয়াস কোনো নাটক, কোন ধরনের নাটক বেশি গ্রহণ করেছে? দর্শক আসলে মিক্সড সবসময়। দর্শক কিছু কিছু দর্শক আছে তারা একটু জীবনের অনেক সিরিয়াস গল্পটা দেখতে চায়, আবার কেউ কেউ অনেক হালকা ফানি গল্প দেখতে চায়, কেউ কেউ রোমান্টিক গল্প দেখতে চায়। তো সেই বিচারে আমি সব ধরনের নাটকই লিখেছি, এক এক নাটক থেকে এক এক রকমের ফিডব্যাক পেয়েছি। আচ্ছা, যেমন আমি একটা নাটক লিখেছি জ্যাকসন বিল্লাল, এটা একটা বায়োপিক। হ্যাঁ এই নাটকটার কথাই আমি বলছিলাম। এটা একটা বায়োপিক। এটা হচ্ছে যে খুলনার একজন চানাচুর বিক্রেতা আছেন যার নাম বিল্লাল। উনি মাইকেল জ্যাকসনের মতো নাচে এবং মিউজিক মাইকেল জ্যাকসনের মতো মিউজিক হয়, ওই মিউজিকে তারা নাচে, মাইকেল জ্যাকসনের ভাবটা থাকে। এটা ইউটিউবে অনেক আগে দেখেছিল। এইটা আমি তখন করেছিলাম জ্যাকসন বিল্লাল। আপনি কি ওনার সঙ্গে সরাসরি কথা বলেছেন? হ্যাঁ হ্যাঁ, আমরা ওনার সাথে কথা বলেছি। কথা বলে ওনার জীবনের গল্পটা পুরোপুরি জেনে সেই গল্পটার খণ্ডাংশ আমরা চিত্রায়ন করার চেষ্টা করেছি। আচ্ছা, এবং নাটকের পর্দায় আমি দেখছিলাম যে সিয়াম অভিনয় করেছেন, সেই সিয়াম খুবই ভালো অভিনয় করেছেন। আমি একটু জানতে চাই যে যখন সিয়াম অভিনয় করেছেন, সিয়াম কি নিজে কথা বলেছিলেন কখনো জ্যাকসন বিল্লাল? না, অল দ্য ক্রেডিট গোজ টু শিয়াব শাহিন, পরিচালক। উনি আসলে সিয়ামকে ওই জায়গাটাতে পরিচালনার ওই জায়গাটাতে পরিপূর্ণভাবে উনি সিয়ামকে গাইড করতে পেরেছেন। উনি ওই যে বিল্লাল, যে অরিজিনাল যে জ্যাকসন বিল্লাল, তার সাথে কথা বলেছেন। সেই অনুযায়ী সেই সমস্ত কিছু তখন আমরা জেনে সেই অনুযায়ী আমি আর উনি মিলে চিত্রনাট্য করেছি। তারপরে ওইভাবে উনি পরিচালনাটা ওইভাবেই করেছেন যাতে ওই আদলে ওই লোকটার মতো হয়েই অভিনয়টা করতে পারে। এবং আমাকে অনেকে বলেছে যে সিয়াম খুব ভালো অভিনয় করেছে ওটাতে। আচ্ছা হ্যাঁ অবশ্যই, এবং কারণ পুরোপুরি চরিত্রটা আসলে আমরা পর্দায় দেখতে পেয়েছি। হ্যাঁ, পুরোপুরি চরিত্রটা পর্দায় আসলে ফুটানো সম্ভব হয়েছে। আচ্ছা তো ভাই আপনার আরো বেশ অনেকগুলো উল্লেখযোগ্য নাটক রয়েছে, আমি সেগুলো নিয়ে একটু কথা বলবো। আরেকটা করেছি ট্রাফিক পুলিশ নিয়ে, লাল নীল হলুদ বাতি। হ্যাঁ, ট্রাফিক পুলিশ আফরান নিশোভাই ছিলেন, উনি ছিলেন ট্রাফিক পুলিশ। ওটা অনেক কষ্টকর একটা কাজ আসলে। ওটা অনেক বেশি ক্রেডিট গোস টু হিমেল আশরাফ, যে এই ঢাকা শহরের ব্যস্ততার মধ্যে, রোজার সময় এই ব্যস্ততার মধ্যে পুরাতন ঢাকার রাস্তার মোড়ে শুটিং করা দিন রাত, তার উপরে সারাদিন ছিল বৃষ্টি। 5 দিন লেগেছে তার শুটিং করতে, 5 দিন লাগে, টোটাল 5 দিন সময় নিয়ে সেই শুটিংটা করেছে। প্রচুর পরিশ্রম হয়েছে, বাচ্চারা অসুস্থ হয়ে গেছে, কিন্তু তারপরেও এই অসাধ্য সে সাধন করেছে। আচ্ছা একটু জানতে চাই যে লাল নীল হলুদ বাতি মানে একদম ট্রাফিক মানে মেইন একটা রাস্তায় শুটিং করাটা আসলে কতটুকু কঠিন ছিল? অনেক কঠিন ছিল। লোকজন জমে যায়, পারমিশনেরও তো একটা ব্যাপার ছিল, লোকজন জমে যায়, পারমিশনের ব্যাপার আছে, একটু পরপর গাড়ি আসে, কারণ নিশ্চয় তো ট্রাফিক পুলিশ, তাকে তো একটু পরপর ট্রাফিক কন্ট্রোল করতে হচ্ছে। ক্যারেক্টারটা তো ছিল এরকম। তো এইটা তো খুবই হিমশিম করার ব্যাপার। আবার ওখানে শখ মোটরসাইকেল স্কুটি চালায়, ওখান দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত, নিশো তাকে দেখে। গল্পটা এরকমই গল্প। একজন ট্রাফিক পুলিশ সিগন্যালের মোড় দিয়ে একজন রমণী প্রতিদিন স্কুটি চালিয়ে চলে যায়, ঠিক আছে, ট্রাফিক পুলিশের তাকে দেখে ভালো লাগে। আচ্ছা, এখান থেকে গল্পটা শুরু। আচ্ছা, যখন আপনি পর্দায় নাটকটি দেখলেন তখন আপনার অনুভূতিটা কেমন ছিল? নাটকটা খুব ভালো লাগছে। নাটকটা খুব সুন্দর, খুবই পরিমিত বোধের একটা নাটক আমরা দেখতে পেয়েছি এবং অনেক দর্শকের কাছে ভালো লেগেছে। এই ঈদে এটা অন এয়ার হওয়ার আগেই দর্শকের কাছে আকাঙ্ক্ষিত ছিল, কারণ আফরান নিশো ট্রাফিক পুলিশ ছিল, পত্রপত্রিকা অনেক এসেছিল, সেই জন্য দর্শকের অনেক আগে থেকে এটা আকাঙ্ক্ষিত ছিল যে নাটকটা দেখব। সেই হিসেবে আমরা সেই ফিডব্যাকটা পেয়েছি দর্শকের কাছ থেকে। বেশিরভাগ দর্শকের দেখে আমি শেষটায় সব দর্শকে আমার গল্পটা আসলে আমরা অনেক বেশি বাস্তব জায়গা থেকে আমি গল্পটা বলেছি। আমি সব দর্শকে আমাকে বলেছে যে পরিচালক হিমেল আশরাফ খুব সুন্দর করে সেটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। হ্যাঁ, একদম বাস্তবতার জায়গা থেকে গল্পটা করতে পারছে। আমাকে অনেক দর্শকে বলছে যে এটা আসলে তাদের কাছে রবীন্দ্রনাথের ছোট গল্পের মতো মনে হচ্ছে, যে শেষ হইয়াও হইল না শেষ, এরকম। বাহ, এটা অনেক বড় একটা প্রাপ্তি আসলে, এটা অনেক বড় অ্যাচিভমেন্ট। আচ্ছা তো ভাই আপনার কাছে একটু জানতে চাই যে আরো নাটকগুলো নিয়ে আমরা কথা বলবো, তার আগে একটু জানতে চাই যখন নিশ্চয়ই 6 মাস বা 8 মাস ঈদের আগে থেকেই আপনার কাছে পরিচালকরা গল্প আসলে চেয়ে থাকেন, তো তখন আসলে তারা কি ধরনের নাটক বেশি চান, যে আমি একটু রোমান্টিক নাটক চাই অথবা কমেডি নাটক চাই, কোন ধরনের নাটকের বেশি চাহিদা থাকে? আসলে ডিপেন্ডস অন, এক একজন পরিচালক এক এক রকমের কাজ করতে পছন্দ করেন। কেউ পছন্দ করেন রোমান্টিক, কেউ পছন্দ করেন একটু সিরিয়াস গল্প, কেউ পছন্দ করেন পুরো কমেডি গল্প। তো সেই বিচারেই আমি আমার লেখার
আগে যেভাবে লিখতাম সেই লেখার জায়গাটা তো আমি একটু পরিবর্তন এনেছি। আমি চেষ্টা করেছি যে দর্শকদেরকে বিনোদনের জন্য একটু রোমান্টিক নাটক, একটু কমেডি নাটকের দিকে যাওয়া যায় কিনা, একটু রোমান্টিক কমেডি নাটকের দিকে যাওয়া যায় কিনা, সেই চেষ্টাটা করেছি। আচ্ছা, যেন কমেডির যারা দর্শক আছে তারাও দেখতে পারে, রোমান্টিক নাটকের যারা দর্শক আছেন তারাও দর্শকরা যেন সব ধরনের নাটকই দেখতে পারে। আসলে আমরা তো কাজ করি দর্শকের জন্যই। দর্শকই যদি নাটকটা না দেখলো তাহলে সেই নাটকটা আসলে আমি রচনা করি বা আমার কি লাভ। আচ্ছা, খুব আসলে আগে থেকে অনেক প্রিপারেশন নিয়ে আসলে লিখতে হয়। ভাই আপনার সঙ্গে আরো কথা বলবো, তবে একজন ছোট বন্ধু আছে, একটা ফোন নিয়ে আসি। শিওর। কে আছে আমার সঙ্গে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাম বলো। বুশরা। বুশরা, বাহ চমৎকার নাম। কোন ক্লাসে পড়ো তুমি, কোন স্কুল? ক্লাস 9 পুলিশ লাইন সদস্য বিদ্যালয় টাঙ্গাইল। আচ্ছা ঠিক আছে, কোন বিভাগটি পছন্দ বলো? এভরিডে ইংলিশ। এভরিডে ইংলিশ, ঠিক আছে। এভরিডে ইংলিশ থেকে প্রশ্ন করছি তোমার জন্য। প্রথম প্রশ্ন, ফাইন্ড দ্য অড ওয়ান আউট। অপশন এ হোস্ট, অপশন বি মোস্ট, অপশন সি লস্ট। দুঃখিত বন্ধু, সংযোগটি সম্ভবত কেটে গিয়েছে, আবার চেষ্টা করো। আমি সঠিক অপশনটি বলে দিচ্ছি, অপশন সি লস্ট। আর একজন বন্ধু আছে। হ্যালো, কে আছো? হ্যালো। হ্যালো, নাম বলো। হ্যালো, আদর। আদর, বাহ ঠিক আছে। আচ্ছা, কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 7। ক্লাস 7 এ পড়ো। টেলিভিশনের ভলিউমটি একটু কমাতে হবে, আর বলো যে কোন বিভাগটি পছন্দ। এভরিডে ইংলিশ। এভরিডে ইংলিশ, ঠিক আছে। এভরিডে ইংলিশ থেকে প্রশ্ন করছি তোমার জন্য। প্রথম প্রশ্ন, হোয়াট ইজ দ্য মিনিং অফ টু গিভ আপ দ্য গোস্ট? অপশন এ টু সাফার, অপশন বি টু ফাইট ইভিল ফোর্স, অপশন সি টু ডাই। টু ডাই। সি টু ডাই। অপশন সি টু ডাই নিলাম। বাহ চমৎকার, একদম সঠিক উত্তর। অভিনন্দন তোমাকে, 500 টাকা সমমূল্যের বই পাচ্ছ তুমি, কিন্তু টেলিভিশনের ভলিউমটি একটু কমাতে হবে, ঠিক আছে? পরের প্রশ্ন করছি, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড সেগ্রিগেশন? অপশন এ সেপারেশন, অপশন বি ইন্টিগ্রেশন, অপশন সি ডিপ্রেশন। ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন বি নাম্বার। অপশন বি ইন্টিগ্রেশন নিলাম। বাহ চমৎকার, এই উত্তরটি একদম সঠিক, ব্রিলিয়ান্ট। গুড ইন ইংলিশ। হ্যাঁ চমৎকার, অভিনন্দন। 1000 টাকা সমমূল্যের বই তোমার জন্য। তৃতীয় প্রশ্নে কি যাব? আচ্ছা, না 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 না, ঠিক আছে, অনেক ধন্যবাদ, খুব ভালো করেছো। ওই জন্য একটা হাততালি। হ্যাঁ, আরেকটা হাততালি হবে। খুব চমৎকার করে খেলেছে, এবং সে শেষ বলে দিয়েছে যে না, আমি আজকের মতো আর খেলছি না। She knows his her limit. হ্যাঁ সে জানে যে কতটুকু খেলতে হবে, এবং এত আসলে চিন্তা ভাবনা করে কাজ করে এত অল্প সময়ে, খুব ভালো লাগে আমার। হ্যাঁ, এটা বাচ্চাদের কাছে খুবই জনপ্রিয় একটা অনুষ্ঠান। আচ্ছা ভাই, এই যে বাচ্চাদের প্রসঙ্গ বলছিলেন, আমি একটু আপনার কাছে জানতে চাই যে ছোটদের নিয়ে কি কাজ করা হয়েছে, কোনো নাটক লেখা হয়েছে? না, আমাদের আসলে এই জায়গাটাতে কাজ করা হয় না ঈদে। আমরা আসলে এটা ঠিক যে আসলে আমরা ছোটদের কাছেই দুঃখিত যে আমরা আসলে ছোটদের জন্য ঈদে তেমন কোনো কিছু তাদেরকে উপহার দিতে পারি না। আমরা শুধুমাত্র বড়দের নাটক নিয়েই থাকি। আমার মনে হয় এর আগে, অনেক আগে, প্রায় 5-7 বছর আগে হতো, যেমন তা না নামে এরকম একটা নাটক ছিল বাচ্চাদের, তারপর আরও 2-1টা নাটক হয়েছিল বাচ্চাদের ঈদের সময় হতো, কিন্তু এখন আর হয় না। এটা হওয়ার জন্য আসলে টেলিভিশন চ্যানেলকে একটু এগিয়ে আসতে হবে। এবং আপনি নাট্যকার, সেই হিসেবে আপনার দিক থেকে কি কোনো মানে আছে যে আমি লিখেছি কিন্তু আসলে হচ্ছে না প্রচার? আমি তো বাচ্চাদের নাটকের আগে লিখেছি। আমি এর আগে তুলির তালেসমাতি নামে একটা বাচ্চাদের সিরিয়াল লিখেছিলাম, তারপরে বাচ্চাদের জন্য ছোট ছোট 1 ঘন্টা নাটক লিখেছিলাম বিটিভিতে সহ অন্যখানে। কিন্তু এখন আমরা আসলে চাই যে প্রাইভেট বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলি ঈদে যদি বাচ্চাদের জন্য নাটক আসলে করে, হ্যাঁ করতে পারে, এটা কিন্তু একটা ভালো জিনিস হয়। ধন্যবাদ তোমাকে, তুমি এটা বলেছো, কিন্তু এটা কিন্তু ভালো কিছু হয়। এটাকে আসলে টেলিভিশন চ্যানেল যদি একটু এগিয়ে আসে, তারা যদি বলে যে আসলে হ্যাঁ আমরা বাচ্চাদের জন্য, যারা ছোট তাদের জন্য কিছু বিনোদনমূলক অনুষ্ঠান প্রচার করতে চাই, এটা নাটক হতে পারে, অন্য কিছু হতে পারে। ভাই আর কথা বলবো আপনার সঙ্গে। কিছু জানার আছে, বলার আছে, সময় হয়ে গেল ছবির গ্যালারি খেলার। দেখা যাক কোন বন্ধু আছে আমার সঙ্গে। হ্যালো, কে আছো? হ্যালো, আমি মুস্তাকিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুমি? আমি অনেক ভালো আছি, আপনি? আমি খুব ভালো আছি। ঈদ কেমন কাটালে? হ্যাঁ,
ঈদ কেমন কাটালে? আমি ভালো কাটিয়েছি, আপনি? আমিও খুব ভালো কাটিয়েছি। কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 6। ক্লাস 6-এ। বাহ, চমৎকার। অনেক ছোট্ট বন্ধু আমাদের। ছবির গ্যালারি থেকে প্রশ্ন করছি, ছবিটি ভালোভাবে দেখো আর আমার প্রশ্নের উত্তর দাও। ইনি এবারে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সবচেয়ে বেশি উইকেট পেয়েছেন, তার নাম বলতে হবে। অপশন ক জুনায়েদ খান, অপশন খ আদিল রশিদ, অপশন গ হাসান আলী। অপশন গ হাসান আলী। অপশন গ হাসান আলী। কয়টি উইকেট পেয়েছেন জানো? 13টি। বাহ, চমৎকার, ব্রিলিয়ান্ট। অভিনন্দন, তুমি পেয়ে যাচ্ছ 500 টাকা সমমূল্যের বই। পরের প্রশ্ন, ছবির এই গেটের নাম কি? অপশন ক আসাদ গেট, অপশন খ ঢাকা গেট, অপশন গ জাহাঙ্গীর গেট। জাহাঙ্গীর গেট। গ, অপশন গ। অপশন গ জাহাঙ্গীর গেট নিলাম, কিন্তু দুঃখিত বন্ধু, এই দুটি ভুল হয়েছে। সঠিক উত্তর আমি বলে দিচ্ছি, অপশন খ ঢাকা গেট। অনেক ধন্যবাদ অংশগ্রহণ করার জন্য। আর একজন বন্ধু আছে। হ্যালো, কে আছো? হ্যালো, হ্যালো, নাম বলো। আমি নাবিলা, নাবিলা। ঠিক আছে নাবিলা, কোন ক্লাসে পড়ছো তুমি? ক্লাস 7। ক্লাস 7-এ। কোন বিভাগ থেকে প্রশ্ন করবো বলো? ঝটপট বলতে হবে। আন্তর্জাতিক সংস্থা। আন্তর্জাতিক সংস্থা। ঠিক আছে, আন্তর্জাতিক সংস্থা থেকে প্রশ্ন করছি তোমার জন্য। প্রথম প্রশ্ন, সার্ক সনদে কতটি লক্ষ্য স্থির করা হয়েছে? অপশন ক 8টি, অপশন খ 10টি, অপশন গ 12টি। বলো। অপশন গ 12টি। অপশন গ 12টি নিলাম, কিন্তু দুঃখিত নাবিলা, উত্তরটি ভুল হয়েছে। সঠিক উত্তরটি আমি বলে দিচ্ছি, অপশন ক 8টি। অনেক ধন্যবাদ। ভাইয়া, আপনার সঙ্গে কথা বলছিলাম, ছোটদের নিয়ে কথা হলো, আপনার নাটকগুলো নিয়ে কথা হলো, একটু সিনেমার দিকে যেতে চাই। সিনেমা নিয়েও কাজ করছেন অনেকদিন ধরে, এবং খুব সম্প্রতি ঈদে একটি সিনেমা রিলিজ হয়েছে রাজনীতি, সেখানে স্ক্রিপ্ট সুপারভাইজেশন আপনি কাজ করেছেন। তো সেই অভিজ্ঞতাটা একটু জানতে চাই যে কেমন ছিল সেটা। অভিজ্ঞতা আমাদের খুবই ভালো, আমরা দর্শকদেরকে খুব ভালো একটা ছবি উপহার দিতে পেরেছি। কিন্তু আসলে দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে যে রাজনীতি ছবির পাশাপাশি আরও দুটো ভারতীয় ছবি বাংলাদেশে রিলিজ হয়েছে, এবং ভারতীয় ছবি রিলিজ হওয়ার কারণে যথাযথ কর্তৃপক্ষ রাজনীতি ছবিটিকে আসলে অত বেশি পরিমাণ হল দেয়নি, যার ফলে রাজনীতি ছবি মাত্র ন্যূনতম 30-40টার মতো হল পেয়েছে, আর ওই ভারতীয় ছবিগুলি বেশি হল পেয়েছে, যার ফলে আসলে রাজনীতি এখন পর্যন্ত অনেক দর্শক দেখা হয়ে ওঠেনি। তবে খুব শীঘ্রই হয়তো বা আস্তে আস্তে সব দর্শকে দেখবে। দর্শকের ওয়ার্ড অফ মাউথ খুব ভালো, দর্শকরা ছবিটিকে ভালোভাবে গ্রহণ করেছে। পারিবারিক ছবি, এবং এটা তুমি নিশ্চয়ই জানো যে বাংলাদেশে সবসময় পরিবারের গল্প, যে কোনো পরিবারের গল্পই বাংলাদেশি দর্শকরা সবসময় দেখতে পছন্দ করে। আচ্ছা, তো একটু জানতে চাই যে এই সিনেমাটার কাজ কবে থেকে শুরু হয়েছিল? এই সিনেমার কাজ হয়েছিল 3 বছর আগে থেকে। 3 বছর আগে এই সিনেমার শুটিং শুরু হয়েছিল। আসলে এটা কিছু টেকনিক্যাল জটিলতার কারণে একটু দেরি হয়ে গিয়েছে, তো এই ঈদে এটা রিলিজ হয়েছে। আচ্ছা, তো সিনেমাটা রিলিজ হওয়ার পরে যারা দেখেছেন, যেসব দর্শক, তাদের কাছ থেকে সাড়াটা কেমন পাচ্ছেন? দর্শকরা তো খুবই ভালো ফিডব্যাক দিচ্ছে। বিশেষ করে আমি তোমাকে আগে বলেছি যে কোনো পারিবারিক গল্প, আমাদের দেশের সিনেমাতে যে কোনো পারিবারিক গল্প হলেই দর্শক সেটা দেখবে। সেই পারিবারিক গল্পের ভেতরেই একটা দুটো রাজনৈতিক পরিবারের গল্পটা আসলে। আচ্ছা, আপনার কাছে একটু জানতে চাই, আপনি কোন কোন হলে গিয়ে সিনেমাটা দেখেছেন? আমরা এই ছবি রিলিজ হওয়ার পরে প্রায় 60টা হল ঘুরেছি, যতটুকু সম্ভব হয়েছে। আমরা যমুনাতে দেখেছি, ঢাকায় মাত্র একটি হল পেয়েছি, একটি হল আসলে দেয়া হয়েছে, পেয়েছে বলবো না, আর বাকি কোনো হল, এই হলগুলিকে এই ছবি যাতে আর কোনো হলে চলতে না পারে সেই ব্যবস্থা করা হয়েছে, যার ফলে এই ছবিটা আর কোথাও চলতে পারছে না ভারতীয় ছবির দাপটে। সবগুলি হলে ভারতীয় ছবি দিয়ে দেওয়া হয়েছে, এবং এই ছবি চলছে শুধুমাত্র ঢাকার একটি হলে, সেটা হলো যমুনা ব্লকবাস্টার। আর ঢাকার আশেপাশে কিছু জায়গা যেমন সাভারে, তারপরে জয়দেবপুরে, এগুলিতে আমরা গিয়েছি। এগুলিতে দর্শকের খুব ভালো ফিডব্যাক। আচ্ছা, তো ভাই, সামনে কি আপনার মানে সিনেমা নিয়ে কাজ করার আগ্রহটা আসলে কতটুকু আছে? সিনেমার এখন যে অবস্থা চলছে আমাদের দেশে, ভবিষ্যতে সিনেমা শিল্পের অবস্থা খুবই সংকটাপন্ন। কারণ যেভাবে যৌথ প্রযোজনা বলে একটা জিনিস, যেটা আমাদের দেশে জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু এটা আসলে যৌথ প্রযোজনা হচ্ছে না, এটা এক ধরনের প্রতারণা, অনেক জটিলতার কারণে আসলে। হ্যাঁ, এটা একটু অন্যরকম, মানে এটা হচ্ছে কি একটা ভারতীয় লোকাল প্রোডাক্ট, ভারতীয় লোকাল ছবি বাংলাদেশে চালানো হচ্ছে নামমাত্র যৌথ প্রযোজনার কথা বলে। আচ্ছা, মানে সেক্ষেত্রে আমি আপনার আসলে মানে আপনার কাছে যে প্রশ্নটা করেছিলাম যে আপনার ইচ্ছেটা কতটুকু আছে সামনে? আমরা তো কাজ করতেই চাই, সিনেমা নিয়ে আমরা ভবিষ্যতে আরও অনেক কাজ করতে চাই, সব নদী সাগরে যেতে চাই। যে কোনো নাট্যকার বলো, চিত্রনাট্যকার বলো, তারা অবশ্যই সিনেমাটা নিয়ে কাজ করতে চায়। তারা চাইবে যে সিনেমাটা নিয়ে তার সিনেমাটা সবচেয়ে ভালোভাবে কাজ করুক। কিন্তু কথা হচ্ছে যে আসলে আমরা বাংলাদেশি সিনেমা নিয়ে কাজ করলেও আমাদের সেই বাংলাদেশি সিনেমাটাকে যথাযথভাবে দর্শকের কাছে পৌঁছাতে দেওয়া হবে কিনা,
দেয়া হবে কিনা সেই বিষয়টা নিয়ে আমরা শঙ্কিত। যেমন কিছুদিন আগে হাসিবুর রাজা কল্লোল সাহেব একটা ছবি রিলিজ করেছেন সত্তা, ওনার ছবির সময়। আচ্ছা ভাই, এই প্রসঙ্গে আসলে আমরা অন্য একদিন কথা বলবো, আমাদের সময় খুব সংক্ষিপ্ত। আমি একটু আপনার কাছে একটু অন্য প্রশ্নে আসতে চাই যে টেলিভিশন নাটক সংঘ নিয়ে কাজ করছেন, আপনি সেখানে সেক্রেটারি হিসেবে আছেন, প্রায় 1 বছর হয়ে গেল। তো এই সংঘের কার্যক্রমটা নিয়ে একটু জানতে চাচ্ছি। আমরা টেলিভিশন নাট্যকার সংঘটা আসলে তৈরি করেছি, টেলিভিশন নাট্যকার সঙ্গে সব নাট্যকারকে আমরা জুথবদ্ধ করেছি শুধুমাত্র নাট্যকারদের উন্নয়নের জন্য। নাট্যকারদের নানাবিধ সমস্যা থাকে, সেই নানাবিধ সমস্যাগুলি যাতে সাংগঠনিকভাবে মোকাবেলা করা যায় এবং একটা যেটাকে আমরা বলি যে প্রফেশনাল নিরাপত্তা, ঠিক আছে, প্রফেশনাল নিরাপত্তা প্রদান করা সম্ভব হয়। যেমন একজন নতুন নাট্যকার যদি একজন অনেক সিনিয়র পরিচালকের সাথে তার যদি কোনো রকম দ্বন্দ্বে জড়ায়, তাহলে সে সেখান থেকে কোনো কিছু পাওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি থাকে। যে এই প্রফেশনাল নিরাপত্তাটা দেওয়ার জন্যই আমরা নাট্যকার সংঘটা করেছি। আর পাশাপাশি নাট্যকারদের আত্মিক উন্নয়ন, আমাদের মূল মঠতে লেখা আছে যে নাট্যকারদের আত্মিক উন্নয়ন। নাট্যকারদের আত্মিক উন্নয়ন বলতে নাট্যকাররা যত বেশি নিজেদেরকে চর্চার ভেতরে রাখতে পারবে, যত বেশি নিজেদেরকে প্র্যাকটিসের ভেতরে রাখতে পারবে, যত বেশি নিজেরা নিজেদের ভিতরে শেয়ারিং করতে পারবে, তত বেশি পরিচালিত হবে। আমরা এই লক্ষ্যে আমরা নাট্যকার সংঘ হওয়ার পরে আমরা ওয়ার্কশপ করিয়েছি নাট্যকারদের নিয়ে। আমি নিজেই ওয়ার্কশপে স্টুডেন্ট ছিলাম, আমি আমার সিনিয়র নাট্যকারদের কাছ থেকে কিছু শেখার চেষ্টা করেছি। আমরা খুব শীঘ্রই ডিসেম্বর অথবা জানুয়ারি মাসে আমরা একটা 3 দিনব্যাপী ওয়ার্কশপ করব, অথবা 3 দিনব্যাপী আমরা বলবো যে আমাদের শেয়ারিংটা হবে 3 দিনব্যাপী উইথ রেসিডেন্স। আমরা ঢাকার বাইরে কোথাও গিয়ে 3 দিনব্যাপী সমস্ত নাট্যকাররা থাকবো। আচ্ছা, বেশ ভালোভাবে আসলে কার্যক্রমটা এগিয়ে যাচ্ছে। কার্যক্রমটা এইভাবে আমরা করব। আচ্ছা ভাইয়া, একটু জানতে চাই, খুব সংক্ষেপে জানবো যে মৌলিক গল্প লিখতে বেশি ভালো লাগে নাকি সাহিত্য থেকে অনুপ্রাণিত হয়ে কিছু লেখালেখিও করছেন? সাহিত্য থেকে অনুপ্রাণিত হয়ে লেখাটা যথেষ্ট কঠিন আমার কাছে মনে হয়। আমার ম্যাক্সিমাম নাটকে মৌলিক। আমি সাহিত্য থেকে অনুপ্রাণিত হয়ে লিখতে গেলে আমার খুব, কারণ সাহিত্যটাকে যথাযথভাবে আমি মর্যাদা করতে পারছি কিনা এই ক্রাইসিসে আমি ভুগি খুব বেশি। এই জন্য সাহিত্য থেকে কাজ করা খুব কম হয়েছে, আমার নিজস্ব মৌলিক চিন্তা ভাবনার গল্পে বেশি হয়েছে আর কি। আচ্ছা, বাহ, চমৎকার ভাই, আজকে আপনাকে পেয়ে খুব ভালো লাগলো। খুব চমৎকার একটু আড্ডা দিলাম, আসলে সময় স্বল্পতার কারণে অনুষ্ঠান এই মুহূর্তে শেষ করতে হচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে। তোমাদেরকে অনেক ধন্যবাদ, এনটিভি কর্তৃপক্ষ অনেক ধন্যবাদ আমাকে এখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য, এবং ছোট ছোট বাচ্চারা সহ যে সমস্ত দর্শক আছে তাদের সবাইকে ঈদ মোবারক। তোমরা বেশি বেশি করে এনটিভি নাটক দেখবে, আমার দেশের নাটক দেখবে, আর ভালোভাবে পড়াশোনা করবো বাচ্চারা। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগ করতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com-এ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন।